আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মাতৃত্বের নিয়মিত আয়োজন কথোপকথনের। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার দলের বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তার কার্যালয়ে ডেকেছিলেন। সে মানে আমি বলবো এরা থিঙ্ক ট্যাঙ্ক, এদের যে কেন্দ্রীয় পরিষদটা আছে তার মেম্বার কয়েকজনকে তিনি ডেকেছিলেন এবং সেখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে। সেই মিটিং এ উপস্থিত ছিলেন এমন একজনের একটা সূত্রে পাওয়া খবরে জানতে পারলাম যে ডক্টর শফিকের কণ্ঠ জুড়ে ভীষণ হতাশা ছিল এবং তিনি আহ, তিনি মানে কি বলবো আর কি, মানে এটা যারা ছিলেন তারা আশা করেননি যে এতটা হতাশ কণ্ঠে তাকে কথা বলতে শোনা যায়নি। জামাতে ইসলাম খুব ভালো করেই জানে যে তারা যতই ভারত বিরোধিতা করুক না কেন, বাংলাদেশের আহ, যদি আপনি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন, তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, এবং বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু এরকম অবস্থা। এই ভারত কিন্তু বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং জামাত ইসলাম এটা বোঝে বলেই তারা কিন্তু ভারতের সাথে একটা সুসম্পর্ক করার জন্য অনেক চেষ্টা করেছে। জামাতের আমির এর আগে বলেছেনও, ভারতের কাছে তারা বিভিন্ন সূত্রে প্রস্তাব পাঠিয়েছেন যে জামাতে ইসলাম ভারতের সাথে একটা সুসম্পর্ক চায়, কিন্তু ভারত সরাসরি না করে দিয়েছে। ভারত জামাত ইসলামকে বিশ্বাস করে না। আমরা কয়েকদিন আগে দেখেছি যে হেফাজতের নেতা মামুনুল হক তিনি একটা প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তানে গিয়েছেন এবং তালেবানের নেতাদের সাথে দেখা করেছেন। সেই বৈঠকের একটা উদ্দেশ্য ছিল যে তালেবান নেতৃবৃন্দের মাধ্যমে ভারতের সাথে একটা যোগাযোগ গড়ে তোলা। আপনারা জানেন যে আফগানিস্তানের যে বর্তমান শাসক গোষ্ঠী রয়েছে তালেবান, তাদের সাথে ভারতের একটা বর্তমানে একটা সুসম্পর্ক বিরাজ করছে, কিন্তু সেই মিশনও তারা ফেল করেছে। অর্থাৎ তালেবান নেতৃবৃন্দের মাধ্যমে ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার যে চেষ্টা তারা করেছিলেন সেটাও ব্যর্থ হয়েছে। ডক্টর শফিকুর রহমান শেষে যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে এই যে সব কিছু গুছিয়ে আনলাম, এত কিছু করলাম। আপনারা জানেন যে এই যে জুলাই আগস্টের গত বছরের যে জঙ্গি আন্দোলনটা হয়েছিল, জঙ্গি অভ্যুত্থান, জঙ্গি সেনা অভ্যুত্থান, সেটির পেছনে কিন্তু জামাত জড়িত ছিল, শিবির জড়িত ছিল, কিন্তু তারা স্বনামে সামনে আসেনি। সেই জায়গা থেকে বলছে যে এত কিছু করলাম, এবং তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্নে একদম বিভোর হয়ে গিয়েছিল। ডাকসুতে তাদের প্যানেল জিতিয়েছে, জাকসুতে জিতিয়েছে, ইলেকশন ম্যানিপুলেশন হোক আর যাই হোক, এবং তারা প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে তাদের লোক বসিয়েছে। সব দিক মিলিয়ে তারা ক্ষমতায় একেবারে চলে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো সেই জায়গা থেকে তিনি বলেছেন, তাহলে কি আমাদের তীরে এসে তরি ডুবে গেল? প্রিয় বন্ধুরা, এই শেষ বাক্যটার মধ্যে অনেক কিছু রয়েছে। আপনারা চোখ কান খোলা রাখুন। এই মাসটা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে, ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে যে কূটনীতি আমরা লক্ষ্য করলাম, এবং আরো কিছু ঘটনা ঘটেছে যে কারণে এটি নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী, তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে রাজি হননি। ডক্টর ইউনূস পর্দার আড়ালে অনেক চেষ্টা করেছে যে অন্তত একটি ছবি তোলার মতো করে হলেও ডক্টর জয়শঙ্করের সাথে তিনি একটা মিটিং করবেন, কিন্তু জয়শঙ্করের কাছে তিনি পাত্তা না পেয়ে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন। আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আরো কয়েকটা ছোট ছোট বিষয় আছে, সেগুলো আমার মনে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তার মধ্যে একটা হলো এই যে এই জানা যায় আমাদের বাংলাদেশের সংবিধানের প্রণেতা বলা হয় তাকে, এবং প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন, তিনি এখানে এসেছিলেন, কিন্তু ডক্টর কামাল হোসেনের নাম এই জানাজায় যারা যোগ দেবেন তাদের একটা ভিআইপি তালিকা ছিল, সেখানে ছিলেন না। তো ভিআইপি তালিকায় না থাকার কারণে তিনি গাড়িতে জানাজার খুব কাছে আসতে পারেনি, এসএসএফ তাকে অনুমতি দেয়নি। সুতরাং তিনি মূল জানাজার স্থল থেকে অনেক দূরে গাড়িতে নেমে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে ঠেলে নিয়ে আসা হয়েছে হুইল চেয়ারে করে। সো এত দীর্ঘ পথ এই বয়সে হুইল চেয়ারে পাড়ি দিতে গিয়ে
তিনি নাকি বর্তমানে বেশ অসুস্থ হয়ে পড়েছেন। যদিও দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি শেয়ার করা হয়েছে এবং এর সাথে একটি মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে যে এর আগে এই মঞ্চ ৭১ সম্ভবত একটা প্রোগ্রাম করেছিল রিপোর্টার্স ইউনিটিতে, যেখানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং জেডাই খান পান্না বিশিষ্ট আইনজীবী, তারও সেখানে থাকার কথা ছিল, কিন্তু দুজন সেখানে ছিলেন না এবং সেখানে মব গিয়ে আক্রমণ করে এবং সেখান থেকে অনেকগুলো মানে অনেকজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়, তাদের শারীরিকভাবে হেনস্থ করা হয়। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তো ডক্টর কামালের আজকের এই ছবিটা দেখে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, কিন্তু আমরা মনে করি যে বিষয়টা খুবই দৃষ্টিকটু হয়েছে। কিন্তু বুঝলাম না ডক্টর ইউনূস প্রশাসন কেন হঠাৎ করে ডক্টর কামাল হোসেনের সাথে এরকম একটা শত্রুসুলভ আচরণ করলো। আরেকটা ছবি আপনারা দেখেছেন যে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, ছবিটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। সেটা হলো যে তারেক রহমান একটা খাবার টেবিলে বসে আছেন, তার সাথে তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার সাথে ফাতেমা বেগমকে আমরা দেখতে পাচ্ছি। ফাতেমা বেগমকে আপনারা নিশ্চয়ই চেনেন, তিনি বেগম খালেদা জিয়ার সাথে সারাক্ষণই থাকতেন। এমনকি বেগম খালেদা জিয়া যখন কারাগারে গিয়েছিলেন তখনও আদালতের বিশেষ অনুমতি নিয়ে এই ফাতেমা বেগম ম্যাডামের সাথে কারাগারে ছিলেন। ম্যাডাম যখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কেবিনে ছিলেন তখনও ছিলেন, মানে সার্বক্ষণিক ম্যাডামের সঙ্গী ছিলেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ম্যাডামের মৃত্যুর পর আমার মনে হচ্ছে যে ফাতেমা বেগম খুব একা হয়ে গেল, কেন এখন মানে সারাক্ষণই ম্যাডামের সাথে থাকতেন। এবং আমি আগেও বলেছি যে ফাতেমা বেগমের কাছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত মোবাইল নাম্বার ছিল এবং খালেদা জিয়া যখন ফিরোজায় গৃহবন্দী ছিলেন তখন যে কোনো প্রয়োজনে এই ফাতেমা বেগম সরাসরি শেখ হাসিনাকে ফোন করতেন এবং শেখ হাসিনাকে ফোন করে বলতেন যে আম্মা, আমার আম্মার জন্য এটা লাগবে। এবং শেখ হাসিনা ফাতেমা বেগম অনুরোধ করেছে অথচ শেখ হাসিনা রাখেননি, এরকম কোনো ঘটনার কথা আমরা শুনিনি। অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মাঝখানেও একটা সেতু বন্ধন হিসেবে কাজ করেছে এই ফাতেমা বেগম। তো এই ছবিতে আমরা দেখলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা জানলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমান এই ফাতেমা বেগমকে তার বোনের মর্যাদা দিয়েছেন এবং বলেছেন যে সম্পত্তির উত্তরাধিকারও ফাতেমা পাবে। হ্যাঁ, এটা আমার কাছে খুবই মানবিক মনে হয়েছে যে এত যে মেয়েটা সারা জীবন ম্যাডাম খালেদা জিয়ার সাথে থাকলো এবং খালেদা জিয়ার মৃত্যুর পরে তারই বড় ছেলে তারেক রহমান এমন মানবিক একটা কথা বলছেন এবং ব্যবস্থা নিচ্ছেন পরিবারের। বলছেন যে জিয়াউর রহমানের 2 ছেলে আর 1 মেয়ে, এটা কিন্তু খুবই মানবিক একটা বিষয় এবং খাবার টেবিলে তারা একসাথে খাচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানে সমালোচনাটা শুরু হয়েছে সেটা হলো যে এই ছবিটাকে তারা বলছেন ইনকমপ্লিট, কারণ জিয়াউর রহমানের আরো একটি ছেলে ছিল আরাফাত রহমান কোকো, আপনারা জানেন তিনি মারা গেছেন। তো কোকোর স্ত্রী শর্মিলা রহমান, যিনি যখন তারেক রহমান কিংবা জুবাইদা বাংলাদেশে আসতে পারতেন না, বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হতেন বা বাংলাদেশের প্রায় সার্বক্ষণিকভাবেই শর্মিলা বেগম খালেদা জিয়ার সাথে থাকতেন যখনই বাংলাদেশে থাকতেন এবং বিশেষ করে অসুস্থতার সময়গুলোতে শর্মিলা ছিলেন। কিন্তু এই ছবিতে শর্মিলা কিংবা কোকোর আরো 2জন মেয়ে আছে, তাদের কিন্তু আমরা কোথাও নাম টাম দেখি না। তো স্বভাবতই প্রশ্ন উঠেছে, যেমন বেগম খালেদা জিয়া যখন রাজনীতি করতেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি তার বোন, ভাই, ভাগ্নে সবাইকে ক্ষমতার আশেপাশে নিয়ে এসেছিলেন, কিন্তু জিয়াউর রহমানের ভাই বোনদের আমরা কিন্তু তেমন দেখিনি। তো এখন আরাফাত রহমান কোকোর যে উত্তরাধিকার, তার স্ত্রী শর্মিলা রহমান এবং তাদের মেয়ে, হঠাৎ করে তাদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এটা কি পারিবারিক রাজনীতির কোনো অংশ কিনা, এটা নিয়ে একটা কথা হচ্ছে। তো একদিকে আমরা যখন মানবিকতার প্রশংসা করছি তখন কিছু কিছু নেটিজেন এই বিষয়টি তুলে তারা প্রশ্ন করছে। তো আমরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো। এদিকে এই যে 12ই ফেব্রুয়ারির যে অনিশ্চিত নির্বাচন, সেই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে এবং যারা স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের একটা বড় অংশের মনোনয়ন বাতিল হতে যেতে আমরা দেখছি। তার মধ্যে আলোচিত তাসনিম জারা, যিনি এনসিপির নেত্রী ছিলেন এবং এনসিপির নেত্রী হিসেবে তিনি ক্রাউড ফান্ডিং করে প্রায় 50 লাখ টাকার কাছাকাছি তুলেছিলেন এবং তিনি বলেছেন যে এনসিপি থেকে পদত্যাগের পরে যে এই টাকাটা তিনি ফিরিয়ে দিবেন। কিন্তু তিনি যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন সেখানে বলছেন যে এই ক্রাউড ফান্ডিং এর টাকা দিয়ে তিনি নির্বাচন করবেন। অর্থাৎ একদিকে বলছেন টাকা ফেরত দিবেন আর একদিকে হলফনামায় বলছেন এই টাকাতেই নির্বাচন করবেন। সো নৈতিকতার দ্বন্দ্বে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ।
যাই হোক, তার দুজন ভোটার যারা তার ওই আসনের ভোটার না, কিন্তু তারা মনে করেছিলেন ওই আসনের ভোটার, তারা যারাকে সমর্থন দেওয়াতে যে নির্বাচন কমিশনার যে স্যাম্পল বেসিসে ওই সইগুলো ভেরিফাই করে, সেখানে দেখা গেছে যে এই স্বাক্ষর অ্যাটলিস্ট দুইজন কোয়ালিফাই করে না, সেই হিসাবে তারা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। এখন তাসনিম জারা হয়তো অ্যাপিল করবেন আমি জানি না, তবে আমি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি যে পুলিশ সেখানে এই যারা সাইন করেছে সমর্থনে তাদের কাছে যাচ্ছে, নানা রকমের ভয়ভীতি দেখাচ্ছে, এবং এমন ঘটনা হয়েছে যে প্রার্থীর সমর্থনে সই করেছে এমন ভোটারও পুলিশ দেখে বাড়ি থেকে পালিয়ে গেছে কিংবা পুলিশের ধমক খেয়ে অস্বীকার করছে। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীদের একদম সুপরিকল্পিতভাবে বাদ দেওয়ার জন্যই এই এই কাজগুলো করা হচ্ছে, এবং পুলিশ এই ভেরিফিকেশনে যে তারা যখন বলছে যে না এই সাইন সত্যি না বা একে পাওয়া যায়নি, তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো মানে এই নির্বাচনের শুরুতেই, এমনিতে এই নির্বাচন হবে কিনা এটা নিয়ে আমি গতকালও প্রশ্ন তুলেছি, আজও তুলছি, তারপরে আবার এরকম করে স্বতন্ত্র প্রার্থীদের বাদ দিয়ে এই নির্বাচনটিকে আরো বিতর্কিত করা হচ্ছে। যাই হোক, আজকের মূল বিষয়টাতে চলে আসি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ডক্টর জয়শঙ্কর কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে এমন ক্ষুব্ধ হয়েছেন যে তিনি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে আমি জয়শঙ্করকে দেখে নেব, এবং তিনি এটাও বলেছেন যে এই যে ভারত বা যারাই চেষ্টা করছে ডক্টর ইউনূসকে সরিয়ে একটা নতুন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার, তাদেরও তিনি মানে দেখে নেবেন, এবং বলেছেন যে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে পদত্যাগ করবার জন্য নয়, তিনি এতটাই আহ, জয়শঙ্করের উপরে খেপেছে। আরেকটি ব্যাপারে ডক্টর ইউনূস ভীষণ ক্ষুব্ধ হয়েছেন যে তিনি বলছেন যে ডক্টর জয়শঙ্কর নাকি তারেক রহমানকে দুটো চিঠি হস্তান্তর করেছেন। আমরা সবাই জানি যে একটি চিঠি যেটি মোদিজি পাঠিয়েছেন তারেক রহমানের কাছে তার মায়ের মৃত্যুর জন্য একটি শোক বার্তা, সেই চিঠিটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি, কিন্তু ডক্টর ইউনূস বলছেন যে না, ডক্টর জয়শঙ্কর নাকি দুটো চিঠি দিয়েছে। আরেকটি চিঠিতে সেখানে নাকি লেখা আছে যে কথাগুলো মৌখিকভাবেও তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত সরকার একটি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড ইম্পার্শিয়াল নির্বাচন চান। এই ইম্পার্শিয়াল শব্দটা কিন্তু নতুন যোগ হয়েছে, অর্থাৎ পক্ষপাত মুক্ত একটি নির্বাচন ভারত সরকার চান, যেটা বাংলাদেশে হোক। তো এটিও ডক্টর ইউনূসকে ভীষণ ক্ষুব্ধ করেছে। কিন্তু সব মিলিয়ে এই যে প্রত্যাখ্যান, ডক্টর জয়শঙ্করের প্রত্যাখ্যান, এটা তিনি মানতে পারছেন, এবং যখন আমরা দেখছি যে ডক্টর ইউনূস প্রত্যাখ্যাত হয়েছেন, তখন আরো একজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি চেয়েছিলেন জয়শঙ্করের সাথে দেখা করতে, কিন্তু তিনিও সাক্ষাৎ পাননি, প্রত্যাখ্যাত হয়েছেন। তিনি হলেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। জেনারেল ওয়াকার খানও চেয়েছিলেন জয়শঙ্করের সাথে একবার দেখা করতে, কিন্তু জয়শঙ্কর রাজি হননি। এর মধ্য দিয়েও কিন্তু আরো একটি বার্তা পাওয়া গেছে, কারণ এক সময় দেখা গেছে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা পেশাদারিত্বের সম্পর্ক আমরা দেখেছি, এবং দুই দেশের সেনা প্রধান কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেন, কিন্তু সম্প্রতি গত 2-3 মাস ধরে এই সম্পর্কে ভাটা পড়েছে, এবং তার কারণে ডক্টর জয়শঙ্কর কিন্তু জেনারেল ওয়াকারের সাথেও দেখা করতে রাজি হননি। সুতরাং এমনিতেই ডক্টর ইউনূসকে নিয়ে তার গডফাদাররা, তার রাজনৈতিক অভিভাবকরা যারা তাকে ক্ষমতায় বসিয়েছে, তারা কিন্তু ভীষণ বিব্রত। তারা বারবার বলছে যে এই লোকটা একটা গোয়ার গোবিন্দ, এর গাওড়ামির জন্য অনেক সমস্যা হচ্ছে, সে কারো কথা শুনছে না। তার মধ্যে এই নতুন করে ডক্টর জয়শঙ্করের এই সমীকরণ যোগ হয়েছে। এখন দেখা যাক ডক্টর ইউনূস কত দূর যেতে পারে। স্রোত তো তার অনুকূলে নেই বলেই মনে হচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো